নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেশন দুর্নীতির কাণ্ডে এবার ইডি ডেকে পাঠালো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। যদিও ঋতুপর্ণা সেনগুপ্তের তরফ থেকে এখনো পর্যন্ত এই সম্পর্কে কনফার্মেশন পাওয়া যায়নি, কিন্তু ইডি সূত্রের খবর ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে তলব করা হয়েছে। আর এর পাশাপাশি আজকে আমরা দেখলাম যে শেষ দফার প্রচারের শেষ দিন ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসতে চলেছেন, আর তাই নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশু যশ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমের পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং অবসরপ্রাপ্ত ইডি কর্তা অনুপ চট্টোপাধ্যায়। আমি শুরুতে দেখাবো রেশনের চালের সঙ্গে ঋতুপর্ণার কি সম্পর্ক। রেশন দুর্নীতি কাণ্ডে এবার তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। শনিবার ভোটযুদ্ধের শেষ দফা, তার আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির নোটিশের যেন হিড়িক পড়ে গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে দুই শাসক নেতাই অবশ্য এজেন্সির হাজিরা এড়ান। এই ঘটনার তরজা রেশ কাটতে না কাটতেই আরও একটি তলব নিয়ে শোরগোল পড়ে গেল ভোটের বাংলায়, শোরগোল টলিপাড়াতেও। রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, 5ই জুন সল্টলেকের সিডিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করা হয়েছে। তাকে বেশ কিছু নথিপত্র আনতে বলা হয়েছে। কিন্তু রেশন দুর্নীতির সঙ্গে টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীর কী সম্পর্ক? যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় ঋতুপর্ণাকে তলব কেন? ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে ঋতুপর্ণার মোটা অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির মাধ্যমে রেশন দুর্নীতির টাকায় কি অভিনেত্রীর কাছে গিয়েছে? এই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। এর আগে 2019 সালে রোজ ভ্যালি চিট ফান্ড মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই ঘটনার প্রায় 5 বছর পর রেশন কাণ্ডে ইডির তলব অভিনেত্রীকে। এই মুহূর্তে সুদূর আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। যদিও কেন্দ্রীয় এজেন্সির কোনো নোটিশ পাওয়ার খবর অস্বীকার করেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল। তাতে অবশ্য চর্চা ও তরজা থেমে নেই। দেখুন, ওনার উচিত এই ডাক পেয়ে যাওয়া এবং ওনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে কেন্দ্রীয় এজেন্সির কাছে দেয়া। এবং আমি তো বরাবরই বলেছি, অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। এর আগে দেবকেও ডাক পেতে হয়েছিল, যেতে হয়েছিল। তো সৎসঙ্গ সবার জোটে না, পুণ্য থাকে না, কিন্তু কমসে কম অসৎসঙ্গ তো ছাড়তে পারে সবাই। অসৎসঙ্গ ছাড়ুন, সৎসঙ্গ নাও পেতে পারেন, সেটা আলাদা বিষয়। আমরা ভেবে দেখবো পাবেন কি পাবেন না, কিন্তু অসৎসঙ্গতা ছাড়ুন। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি অভিনেত্রী, আমি বিশ্বাস করতে চাই না। বিশ্বাস না করতে পারলেই আমি খুশি হব। কিন্তু পশ্চিমবাংলায় যে কাণ্ডটা হয়ে রয়েছে, তাকে আপনি সন্দেহের বাইরে রাখবেন, সেটা তো কেউই বলতে পারছে না। এটা কি মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী তার ঘাট থেকে ছেড়ে দেওয়ার জন্য অন্যদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে? দুর্নীতির অভিযোগে টলিপাড়ার নাম জড়ানো অবশ্য নতুন নয়। সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেতা ও প্রাক্তন বিজেপি নেতা বনি সেনগুপ্তর নাম জড়ায়। একই মামলা সূত্রে নাম জড়ায় অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। গরু পাচার মামলায় নাম জড়ায় অভিনেতা ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। আবাসন কেলেঙ্কারিতে উঠে আসে অভিনেত্রী ও বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরাত জাহানের নাম। তবে এরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে হয় যুক্ত, নয়তো যুক্ত ছিলেন। সেই হিসেবে রোজ ভ্যালি বা রেশন দুর্নীতিতে রাজনীতির বহিরাগত ঋতুপর্ণার নাম জড়ানো বাড়তি শোরগোল ফেলে দিয়েছে। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। আবারও জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্তের তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তিনি বিদেশে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অনুপ চট্টোপাধ্যায়ের কাছে আমি প্রথমে চলে যাব। অনুপবাবু, প্রথমে খুব স্বাভাবিকভাবেই যেটা মনে আসে যে রেশন কেলেঙ্কারির জল অনেক দূর গড়িয়েছে। আমরা রেশন কেলেঙ্কারি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান তাদের গ্রেফতারি দেখেছি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সন্দেশখালিতে এবং তার পরবর্তী ঘটনাক্রম দেখেছি। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পূর্ণ অন্য একজন ফিল্ডের এবং যার সরাসরি রাজনীতির সঙ্গেও কোনো যোগ নেই। সেই ঋতুপর্ণা সেনগুপ্তের তলব, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিভাবে এটা কানেক্টেড হতে পারে? দেখুন, যাদের আপনার
ইনভেস্টিগেশন সম্পর্কে সামান্যতম নলেজ বা সামান্যতম জ্ঞান আছে। এখানে ব্যক্তিবিশেষ কি পেশায় যুক্ত সেটা ইম্পর্টেন্ট নয়। আর একটা জিনিস হচ্ছে যে কোনো দুর্নীতিতে তার যে আউটকাম, যেটাকে আমরা প্রসিডস অফ ক্রাইম বলি, এই যে ক্রাইম করে তার থেকে যে বেনিফিট, যে ফাইন্যান্সিয়াল আপনার ইয়েটা পাওয়া গেল, তো সেটা তো কেউ বাড়িতে রাখে না, সেটা ইনভেস্ট করা হয় বিভিন্ন জায়গাতে। আমরা দেখেছি, আমার অভিজ্ঞতাতে দেখেছি যে ম্যাক্সিমাম এই ধরনের প্রসিডস অফ ক্রাইম ইনভেস্ট করা হয়ে থাকে রিয়েল এস্টেট বিজনেসে এবং ফিল্ম প্রোডাকশানে, যেখানে আপনার হিউজ এক্সপেন্ডিচার থাকে। এর এক্সাম্পল আপনার আমরা ইয়েতেও দেখেছি, মুম্বাইতেও দেখেছি, দিল্লিতেও দেখেছি, অন্যান্য জায়গাতেও দেখেছি। তো ন্যাচারালি কারো না কারোর লিঙ্ক, কারো না কারোর যদি আপনার প্রোডাকশন হাউস থাকে, কারো না কারোর যদি আপনার কোনো ফিল্ম কেউ প্রডিউস করতে চান, তার ফান্ড দরকার। এবার সেই ফান্ডটা দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমি জেনে শুনে নিচ্ছি কিনা, কিংবা ফান্ডটা কার থেকে নিচ্ছি, এটা ব্যাংক থেকে নিচ্ছি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে নিচ্ছি অথবা কোনো ইন্ডিভিজুয়ালের থেকে নিচ্ছি। হতে পারে যে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আমি ফান্ডটা নিচ্ছি তিনি এদের সঙ্গে এই ধরনের দুর্নীতি বা অন্যান্য অ্যাক্টিভিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড। কাজেই তিনি একজন পলিটিক্যাল পার্টির মেম্বার কিংবা একজন ফুটবল প্লেয়ার কিংবা একজন অভিনেতা, ব্যাপারগুলো ম্যাটার করে না, ম্যাটার করে ফান্ডটা কোত্থেকে আসছে। আমি একটু অনুপবাবু আপনাকে বিরত করছি, আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। তার আগে একবার সরাসরি চলে যাব নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি। এবং মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র জিএস, আমরা তিনজন পার্টির নির্দেশে আজকে এখানে এসেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। আমরা আলোচনায় অত্যন্ত খুশি, কারণ আমরা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি সেগুলো ইসিআইয়ের লিখিত গাইডলাইনের মধ্যে আছে। তাই আমরা আলোচনায় খুশি হয়েছি। আমরা যে আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি সেগুলো আপনাদের কাছে প্রথম আমি বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ, তারপরে অ্যাডিশনাল যদি কিছু থাকে আপনারা বলবেন, আর যদি কোনো পয়েন্ট আমি মিস করে যাই তাহলে জগন্নাথ ভাই বা শিশিরদা এক একটা পয়েন্ট ইনক্লুড করবে। আমি প্রথমেই বলি যে আমরা ষষ্ঠ দফার ভোটে আমাদের দুটো বিষয়ে তিক্ত অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরেছি। একটা হচ্ছে কোনো কেস না থাকা সত্ত্বেও, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দলদাস হয়ে উনার পাপোস কিছু পুলিশ, যেমন ধৃতিমান সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ লাইন থেকে সব করেছে। সৌম্যদীপ বলে আরেকটা এঁচড়ে পাকা এসপি আছে পূর্ব মেদিনীপুরে, আপনার এসডিপিও একটা আছে বিষ্ণুপুরে। এরা খুব ওভার অ্যাক্ট করেছে। 50 জনের মতো ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট এবং কার্যকর্তা, যাদের মধ্যে জেলার জিএসও আছে, তাদেরকে আটকানো হয়েছে। আর র্যান্ডাম অন্তত 300 বাড়িতে পুলিশ 3 দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি, থাকতে দেননি। ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির জিএস তন্ময় ঘোষকে 2014 সালের কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে এফআইআরে তার নাম নেই। নন্দীগ্রামের একটি মণ্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআরে তার নাম নেই, এবং যখন জাজ ল্যাপটপ আনতে বলেছে ঘটনার ছবিতেও ওকে খুঁজে পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার সভাপতি আশীর্বাদকে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। আমাদের কেশিয়াড়িতে এক জায়গায় কয়েকজন পোলিং এজেন্ট ছিলেন একটি স্কুলে, শিক্ষা মন্দিরে। সেখানে আইসি কেশিয়াড়ি বিশ্বজিৎ হালদার সেখান থেকে 12 জন পোলিং এজেন্টকে থানায় এনে বসিয়ে রেখেছেন, পরের দিন সন্ধ্যা 6টার পরে ছেড়েছেন। আমরা এখানে বলেছি 107 কাটলে কোর্টে গিয়ে স্যারেন্ডার করবে।
কোর্ট থেকে জামিন নেবে, যা আমাদের সিআরপিসি আইপিসি আছে। মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই দেশে। সেকেন্ড, 41-এ নোটিশ ছাড়া কাউকে ডাকার কোনো অধিকার কোনো ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই। আমরা সিওকে এটা বলেছি এবং সিও বলেছেন আপনাদের 7th পেজের পোলিং এজেন্ট এবং ফাংশনারিজ যাদেরকে আজ পর্যন্ত 107-এ নোটিশ করা হয়নি, সেকশন 41-এ নোটিশ করা হয়নি এবং যারা সম্ভাব্য কাউন্টিং এজেন্ট তাদের তালিকা আপনি আমার কাছে পাঠাবেন। আমি ক্লিয়ার নির্দেশ দেব কোর্টের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। হি এগ্রিড। আমরা আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের 7th ফেজের সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি, পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না, বাড়িতে গেলে দরজা খুলবেন না। সেকশন 41-এর নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না। উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু ওসিকে লাগিয়েছে। আমি এখনই বলে এসেছি ওখান থেকে, আপনাদের মাধ্যমে বললাম এই 7th পেজে এটা ডায়মন্ড হারবার আছে, করবে পুলিশ বাবা পার করেগা। সন্দেশখালী আছে, আজকে জেনেছেন সন্দেশখালীর গীতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে। জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বাঁচানোর জন্য। আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোরগুলো, চিটিংবাজগুলো। আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, খানাকুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে। সমান ধোলাই, অন দ্য রেকর্ড বলছি, যা পারেন করে নেন, আমি ভয় করি না কাউকে। খানাকুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোরও যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই, আমরা যা করার করব। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 6th পেজে 474টা ক্যামেরা অফ ছিল 8:30 পর্যন্ত। অন বিহাফ অফ বিজেপি শিশির বাজোরাজি নীতির কমপ্লেন দিল্লিতে এবং এখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয়। মানে চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ করে, কোথাও লোডশেডিং করে, কোথাও তার খুলে করেছে। আলটিমেটলি দিনের শেষে 150-র কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি, তার মধ্যে 70টা শুধু কেশপুরের বুথ রয়েছে, আমরা আইডেন্টিফাই করেছি। এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরিজ আফতাবকে যে আপনার গাইডলাইন কি। উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন, সুন্দরবনের আইসোলেটেড 25-30-40টা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েবকাস্টিং ক্যামেরা ম্যান্ডেটারি। আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা, যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকেন। আর আমরাও সেখানে প্রিকশন নেব, ওই 25-30টা বুথে আলাদা প্রিকশন, ট্রিপল এজেন্ট, ডবল এজেন্ট, আরো বেশি কিছু। আমাদের প্রার্থী ইলেকশন এজেন্টও দরকার হলে ক্যাম্প করে বসে থাকবে। ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি। ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে ডু অর ডাই, আমরা শেষ দেখে ছাড়ব। বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকবে। উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয়, যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে। অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে 7th পেজের সব প্রার্থী এজেন্ট, পোলিং এজেন্ট, জনগণের কাছে বলছি, ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না। সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি 4 ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে। 6টার মধ্যে স্লিপ ইস্যু হবে, রাত্রি 10টা অবধি ইফ নেসেসারি ভোট হবে জেনারেটর এনে ক্যামেরা অন করে। তাই ক্লিয়ার গোসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড বুথ ছাড়া, যেখানে নেটওয়ার্ক নেই, শ্যাডো প্রবলেম, বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না, ক্যামেরা অন রেখে ভোট করতে হবে। ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে। হয়ে গেল 2টো পয়েন্ট।
থার্ড পয়েন্ট কাউন্টিং। কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, জেলার প্রেসিডেন্ট, ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন। কেন? একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে। আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা। পুলিশের সব লোক তো খারাপ না, 80% ভোট দিয়েছে বিজেপি, 80%। শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজগুলো, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিচ্ছু করতে পারেনি। আমরা সিওকে ধন্যবাদ জানাই, চিটিং ভোট পুলিশের করতে গেছিল, আমরা আটকে দিয়েছি। ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারেনি। পুলিশের 90% ভোট ইডি ভোট পদ্ম ফুলে পড়েছে, দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে। সিও বলেছে 4 তারিখে কাউন্টিং, 1 তারিখ 5টার মধ্যে আপনি লিস্ট দেবেন, তার আগে দেবেন না, নট ম্যান্ডেটারি। আমরা বলেছি লিস্ট তো দেব। সরাসরি আমরা ছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি নির্বাচন কমিশনের দফতরে নির্দিষ্টভাবে বেশ কিছু পয়েন্ট যে নির্বাচনী আধিকারিক তার নজরে এনেছেন তাই নিয়ে বিস্তারিত তিনি জানালেন। আমরা এই প্রসঙ্গেও আলোচনায় আসবো। তার আগে আমরা যে বিষয়ে ছিলাম, আমি আবারও অনুপবাবুর কাছে ফিরে যাব। অনুপবাবু প্লিজ, ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। হ্যাঁ, যে কথা আপনাকে বলছিলাম আর কি, যে মানি লন্ডারিং কেসের আমাদের প্রাইমারি যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ ক্রাইম করে এই রেশন দুর্নীতি করে যে টাকাগুলো উদ্ধার করা হয়েছে সেই টাকাগুলো নিয়ে তো কেউ বসে থাকে না, এবং সেগুলো ব্যাংক এবং অন্যান্য জায়গাতে কোনো অফিসিয়াল তার ইনভেস্টমেন্ট হয় না। সেই জন্য সেগুলো কি হয়, মোস্টলি এমন জায়গাতে যে রিয়েল এস্টেট, যে সমস্ত ফিল্ডে হিউজ ইনভেস্টমেন্টের দরকার, কিংবা ফিল্ম প্রোডাকশনের, সেই সমস্ত জায়গাতে এই ফান্ডগুলোকে আপনার মোবিলাইজ করা হয়। তো ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছে, ডেফিনেটলি আপনার এরকম কোনো রেফারেন্স বা কোনো জায়গায় কোনো একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, তার মানি ট্রেলটা খুঁজে বার করার জন্যে, যে সেই টাকার সোর্সটা কি, কে দিয়েছেন, কেন দিয়েছেন, সেই জন্যই বিভিন্ন ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছে। এটা তো অস্বাভাবিকতা কিছু না। কে কি কোন পেশাতে আছেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মানি ট্রেল, ফান্ড কোথায় গেল, কোত্থেকে কোথায় গেল। একটা জায়গায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বেনিফিট এতগুলো টাকা সেখান থেকে আপনার হয়েছে, গেইন করেছে, ইলিগাল গেইন হয়েছে। এবার সেই ফান্ডটাকে আপনার কোথায় কোথায় ইনভেস্ট করা হলো সেটাই আমাদের খুঁজে বার করা দরকার। আমি আসবো আপনার কাছে, আমি একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, এই এজেন্সির সক্রিয়তা নিয়ে তোমরা বরাবর অত্যন্ত ভোকাল। এখানে এমন একজনকে রাখা হয়েছে যার সরাসরি রাজনীতির সঙ্গে এখনো পর্যন্ত অন্তত কোনো যোগসূত্র নেই। না, এরকম এজেন্সি নিয়ে আমরাও দেখেছিলাম। আমি আবারও বলছি, এখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কটা আমরা সেই 2013-14 সাল থেকেই দেখে আসছি। যখন 15 সালে গৌতম বাবুকে ধরা হলো রোজভ্যালির কাণ্ডে, এবং সেই রোজভ্যালি কাণ্ডে হঠাৎ করে রুদ্রনীল ঘোষ, বর্তমান বিজেপি নেতা, তৎকালীন লকেট চ্যাটার্জি সম্পর্কে বললেন। তাপস পালকে ধরা হয়ে গেছে ইতিমধ্যে, তাপস পালকে ধরে জেলে ফেলে দিয়েছে। তখন রুদ্রনীল বলছে কেন তাপস বাবুকে সিঙ্গেল আউট করা হলো। লকেট চ্যাটার্জিও তো ওই সিনেমার সঙ্গে যুক্ত, চাঁদের বাড়ি না কি সিনেমাটার নাম যথার্থ যদি মনে পড়ে আমার, সেই চাঁদের বাড়ি দেখতে গিয়ে দেখা গেল রুদ্রনীল ঘোষ বলে দিল লকেট চ্যাটার্জি নামে। যদিও এখন একসঙ্গে এক দল করছে, কিন্তু আমরা আজ অব্দি জানতে পারলাম না তাপস পাল দোষী কি দোষী না। মারা গিয়েছেন তাপস পাল, দীর্ঘদিন হলো তিনি মারা গিয়েছেন, কিন্তু তাপস পাল দোষী কি দোষী না মানি ট্রেল আজ অব্দি ইডি খুঁজে বার করতে পারলো না। যেমন নোবেল পায়নি সিবিআই, তেমন মানি ট্রেলটা খুঁজে বার করতে হলো না। আমাদের বক্তব্য হচ্ছে খবর, ভোট, সমস্ত কিছু চলবে, কিন্তু যে মানুষের টাকা মারা যাচ্ছে তার ফেরত দিন টাকা। আপনি হঠাৎ করে ভোটের সময় বললেন টাকা ফেরত দিয়ে দেবেন, কিন্তু দীর্ঘদিন ধরে সারদা মামলা চলছে 2013 সাল থেকে। আমাদের সরকার টাকা একটা জায়গায় নিয়ে এসে সেই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছিল, আপনি আটকে দিলেন। আটকে দেওয়ার পরে কোর্টে কেস চললো, আপনি সম্পত্তি ক্রোক করে নিলেন, টাকা ফেরত দিলেন না। দীপ্তাস্য, না, প্রথম কথা, তাপস পালের কথা যখন প্রদীপ্তবাবু বললেন, তাহলে তাপস পালের পরিবার কি বলেছিলেন তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো সম্বন্ধে, সেগুলোও 2 লাইন বলা উচিত ছিল, বললেন না। এবার দেখুন, এই যে সিনেমায় টাকা ঢোকা, এটা নতুন কিছু নয় পশ্চিমবাংলায়। আজকে ধরুন সাউথে যখন সিনেমা হয় বা বোম্বেতে যখন সিনেমা হয়, যেগুলো বড় ইন্ডাস্ট্রি, সেখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা সিনেমায় টাকা লাগান, বা অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, বা
রাজামৌলি বা করণ জোহরদের মতো বড় বড় প্রডিউসাররা আছেন যাদের ওটাই বিজনেস। কিন্তু পশ্চিমবাংলায় যদি দেখেন এখানে ইন্ডাস্ট্রি তো কিছু নেই, তাহলে টাকাটা কে লাগাবে? তখন এই কয়লা চোর গরু চোর এরাই ভরসা। এবং আমি এই প্রসঙ্গে আর একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করব, শুধু তো ঋতুপর্ণা সেনগুপ্ত নন, এর আগে দেখুন আপনি বনি সেনগুপ্ত, তিনি হঠাৎ দুম করে গিয়ে 50 লাখ টাকা ফেরত দিলেন। আচ্ছা, তার তো নাকি ওটা পারিশ্রমিক ছিল, তাহলে কেন ফেরত দিলেন জানা নেই। আচ্ছা, আরেকজন অভিনেত্রী যে যাদবপুরে ভোটে দাঁড়িয়েছেন, তার হঠাৎ 4খানা ফ্ল্যাট জুড়ে একটা ফ্ল্যাট হয়ে গেল একটি কলকাতার অভিজাত আবাসনে। কিভাবে হলো? কোনো রোজগার, অথচ তার ইনকাম ট্যাক্সের রিটার্ন দেখাচ্ছেন 5 লাখ টাকা। কিভাবে সম্ভব কেউ জানে না। আমি যদি খুব ভুল না করি, যার কথা বলছেন তাকে তলব করা হয়েছিল 30শে জুন 2023। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 30শে মে 2024। যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ থেকেই থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? মানি ট্রেলগুলো তো বার করার কারণ এর মধ্যে হাওলা নেটওয়ার্ক আছে, এটা বাংলাদেশে টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, তো এই পুরো জিনিসটা বার করতে হবে। এবার দেখুন নির্বাচনের মুখে আরেক প্রার্থী তৃণমূল কংগ্রেসের ঘাটালের যিনি প্রার্থী এবারেরও এবং যিনি বিদায়ী সাংসদ দেব, সিটিং এমপি, তাকেও তলব করা হয়েছে। হ্যাঁ, করা হবে, কারণ এর আগেও যখন 2 বছর আগেও যখন তাকে তলব করা হয়েছিল তিনি গিয়েছিলেন। হ্যাঁ, তলব করলে তো যেতে হবে, স্বাভাবিক। তারপর কি আসলে কি নির্বাচনের মুখে এজেন্সি, যার কথা বললেন দেব অধিকারী, তিনি নিজেই একটা স্ক্রিনশট পোস্ট করলেন একদিন, পরের দিন আবার ডিলিট করে নিলেন যে এনামুল হক তার সিনেমায় 50 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল এবং তিনি সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, 50 লক্ষ টাকা বিনিয়োগ হলো আর আমি ঠিক 50 লক্ষ টাকাই ফেরত দিলাম, কোনো সুদ নেই, কোনো রিটার্ন নেই, সেটা কি ধরনের বিনিয়োগ? আজকে আমি যদি শেয়ারে বা LIC-তে টাকা লাগাই, আমি কি যে টাকা লাগাই সেই টাকাটাই আমার কাছে ফেরত আসে, না সেটা সুদ হয়ে ফেরত আসে? এটা কি ধরনের বিনিয়োগ? দ্বিতীয় কথা, দেখুন এই যে একটা কথা বারবার তৃণমূলের পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে যেগুলো রাজনৈতিক অভিসন্ধি আছে। ঋতুপর্ণা সেনগুপ্ত তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। এর থেকেই প্রমাণ হয়ে যায় যে এখানে মানি ট্রেলটা খোঁজা হচ্ছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি কিছু নেই। আমি বলবো ওই যে চন্দ্রবিন্দু গান লিখেছিল না, আজি বসন্ত জাগ্রত দ্বারে, এত বেশি জাগ্রত না হলেও ভালো হতো, অ্যালজোলাম দাও তারে। দেখবেন CBID মাঝে মধ্যে অ্যালজোলামকে ঘুমিয়ে পড়ে আবার জেগে ওঠে। আমার ছোটবেলা মুপিয়া দিয়ে আমি একটা কার্টুন দেখতাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, টম অ্যান্ড জেরি। বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে। হ্যাঁ, আমি কোনো এপিসোডেই বেড়ালটা আর ইঁদুরটাকে ধরতে পারে না। দেখবেন আসল ইঁদুরটা ঘুরে বেড়াচ্ছে, যে কি নাম, ময়লা ঘটক নাকি কয়লা ঘটক, ওই যে 14 বার সমন পেয়েছে, দেখবেন ও ধরা পড়বে না। দেখুন CBID অফিসাররা, মুপিয়া তুমি ভাবতে পেরেছো, 1 লাখ টাকার উপর যে অফিসার মাইনে পায়, সে বেটা ওই ফেরতবাজ কোম্পানিতে গিয়ে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গিয়ে মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করছে। আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। জাজ, হাইকোর্টের জাজ, মহিলা জাজ, সে বলছে তুমি আপনি সম্পত্তি অ্যাটাচ করছেন না কেন ভাইপোর, করতে পারছেন না কোনো কিছু। কাকুর কণ্ঠস্বর, ফকিরপাড়া এখন আমিরপাড়া হয়ে গেছে বেহালায়, যা সব বেহালায় দেখছি। এখনও পার্থ চ্যাটার্জিকে চার্জশিট দেওয়া যাচ্ছে না, ক্লিয়ারেন্স আসছে না। আমরা বলছি যে কাকুর কণ্ঠস্বর পেতে এত তৎপানি, তারপর কণ্ঠস্বর পাওয়া গেল, তারপর রিপোর্ট চলে এলো, তারপর সব ঘুমিয়ে পড়লো। এটা কি হচ্ছে? 24শে জুন 2019 শ্রীকান্ত মোহতা রোজ ভ্যালি কাণ্ডে ধরা পড়ে। তার 2 বছর বাদে প্রায় 15ই জানুয়ারি 2021 সালে উনি বেল পান। আমরা আজ অব্দি জানি না, এবং আমি যখন আলোচনাটা করছি ধরে নিতে পারি যে ঘোষিতভাবে শ্রীকান্ত মোহতা কোনো পার্টি করেন না, ওনার যার প্রতি অ্যালিজিয়েন্স থাকুক না কেন। আমার প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র ধরবার জন্য কি ধরবা? আমি ধরে নিলাম মাঝখানে কোভিড হয়েছে, যা খুশি হয়েছে, মানি ট্রেল শূন্যে, মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। এই আলোচনার মাধ্যমে আমাদের যিনি ইডির ভদ্রলোক ছিলেন এবং আমার যিনি বিজেপির সহবক্তা, দুটো ইম্পর্টেন্ট টার্ম বললেন। উনি বললেন হাওলা, আর উনি বললেন যে যেগুলো ক্যাশ ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি লাইক রিয়েল এস্টেট বা সিনেমা, সেখানেই টাকাগুলো হয়। আমি খুব ভুল নাহলে 2016 সালের নোট বাতিল হয়েছিল। নোট বাতিলের প্রাথমিক যুক্তি এটা ছিল যে ক্যাশ টাকা একটা সার্টেন লিমিটের পর ইনভেস্ট হবে না। এগুলো আসছে কোথা থেকে? ছ্যাবলামো হচ্ছে। 2006 থেকে 2016 থেকে 2024 তোমার তোষকের তলার 500 টাকাটা তোমায় জমা দিতে হয়েছে। 51 কোটি টাকা ছেড়ে দাও, সেটা সারা ভারতবর্ষ দেখেছে। এই টাকাগুলো আসছেটা কোথা থেকে? আমি একটু চলে আসি শুভময়দার কাছে। শুভময়দা, আমরা দেখেছি যে বিনোদন জগতের একাধিক কুশীলবকে ইতিমধ্যে তলব হতে আমরা দেখেছি। সেটা দেব থেকে শুরু করে, বনি সেনগুপ্ত থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, বা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তার এখনো পর্যন্ত অন্তত সরাসরি কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। দেখুন, এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ। তৃতীয়, এই ধরনের রাজনীতি বা আমাদের সমাজ যেভাবে চলে, শুধু রাজনীতি বা বলি কেন, সেখানে একটা দুর্নীতির বিষয়টি খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং এর বিভিন্ন কারণ আছে। আমরা ছোটবেলা থেকে
যেভাবে বড় হতে শিখি, তার মধ্যে প্রতিটি মুহূর্তে যখন আমরা অন্য কাউকে দেখি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তখন আমরা খুব বিরক্ত হই, কিন্তু হয়তো নিজের চারপাশে কাউকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে দেখলে ততটা বিরক্ত হই না। এটা সাধারণভাবে আমাদের একটা সংস্কৃতির মধ্যে চলে। যে ঘটনাটি ঘটেছে সাম্প্রতিককালে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আগে ছিল কি ছিল না বলতে পারবো না, কিন্তু এখন মিডিয়ার দৌলতে এবং সবটা সামনে আসছে, সেই দুর্নীতির বিষয়টি রাজনীতির সঙ্গে ভীষণভাবে জড়িত। আজকের ঘটনাটি কিন্তু সেক্ষেত্রে রাজনীতির থেকে কিছুটা আলাদা, এবং এই জায়গায় দাঁড়িয়ে সমাজ পরিচ্ছন্ন হওয়া বা এই বিষয়গুলি থিওরিটিক্যালি বলা খুব সহজ, কিন্তু আমরা প্রতিদিন যখন নিজেরা আয়নার সামনে দাঁড়াই তখন আমরা বুঝতে পারি সাধারণ মানুষ যে রাজনৈতিক নেতারা তো সবসময় সৎ হন, তাদের দলের সকলেই সৎ হন, ফলে তাদের আয়নার সামনে দাঁড়ানো প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা বিশ্বাস করি যে সমাজের সমস্যা আছে, আমরা সকলেই সেই সমস্যার সঙ্গে জড়িত, এবং আমার মনে হয় এর থেকে বেরোনোর জন্য একেবারে সরকারি উপায় হওয়া উচিত, যেখানে একদিকে এগুলো নিয়ে আমরা কথা বলবো আর অন্যদিকে হাজার হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ঢুকবে এবং রাজনৈতিক দলের নেতারা বলবেন কেন এই ধরনের দুর্নীতি হচ্ছে। আমার মনে হয় এই ধরনের বকধার্মিকতা না করে আয়নার সামনে দাঁড়ানোটাই বোধহয় একটু ভালো। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। প্রচার পর্ব শেষ, এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী তিনি ধ্যানে বসতে চলেছেন, আর জানিয়ে কটাক্ষ বিরোধীদের। দেখুন। বৃহস্পতিবার শেষ হলো দীর্ঘ 2.5 মাসের প্রচার পর্ব। শনিবার শেষ দফার ভোট গ্রহণ। এর মাঝের সময়টাকে আইপিএল এর ভাষায় স্ট্র্যাটেজিক টাইম আউট বলা হয়। তবে এই টাইমেও প্রচারের আলোয় থাকতে নানা স্ট্র্যাটেজি নিয়ে থাকেন রাজনৈতিক নেতা নেত্রীরা। কন্যাকুমারী গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান সাধনাকে সেই হিসেবেই দেখছেন বিরোধীরা। প্রচারের শেষ দিন তামিলনাড়ুর কন্যাকুমারীতে যান প্রধানমন্ত্রী। সেখানে ভগবতী আম্বান মন্দিরে পুজো দেন। এরপর বিবেকানন্দ রকের ওপর ধ্যানে বসছেন, যা আগামী শনিবার বিকেল পর্যন্ত চলবে বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর। বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে থাকা এই শিলায় বসেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। শেষ দফার ভোটের আগে ধ্যানমগ্ন মোদীর ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য আগেভাগেই নির্বাচন কমিশনে দরবার করে কংগ্রেস। ধ্যানের নামে প্রচারে থাকার অভিযোগে মোদীর বিরুদ্ধে সরব হয় তৃণমূল সহ অন্য বিরোধী দলগুলিও। एक तारीख के बाद कहीं भी जाएं मेडिटेशन के लिए, पर कल मेडिटेशन और परसों मेडिटेशन के लिए जो जा रहे हैं ये आचार संहिता का बिल्कुल स्पष्ट उल्लंघन है। ये हमने चुनाव आयोग को अवगत कराया है। লোকসভা নির্বাচনে প্রচার শেষে মোদীর আধ্যাত্মিক সফর অবশ্য নতুন নয়। এর আগে 2014 লোকসভা ভোটের প্রচার শেষে তিনি কেদারনাথ গিয়েছিলেন। 2019 সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। সেই ধারা বজায় রেখেই এবার বিবেকানন্দ রকে মোদী। ভোটের মাঝে মোদীর একাধিক মন্তব্য নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, উঠেছে বিতর্কের ঝড়। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে তৈরি সিনেমার কারণেই বিশ্ব তাকে চিনতে পেরেছে। কয়েকদিন আগে আরেকটি সংবাদ মাধ্যমে 73 বছর বয়সী মোদী বলেন, ঈশ্বর আমাকে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন। আমার পূর্ণ বিশ্বাস যতদিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে আমাকে পরমাত্মা ফিরিয়ে নেবেন না। এখানে শেষ নয়, নিজেকে কার্যত ঈশ্বরের দূত দাবি করে প্রধানমন্ত্রী আরও বলেন, যতদিন মা বেঁচে ছিলেন আমার মনে হতো আমার জন্মবোধ হয় জৈবিক প্রক্রিয়ায় হয়েছে, কিন্তু মা চলে যাওয়ার পর আমার অভিজ্ঞতা মিলিয়ে বলতে পারি আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। মোদীর এইসব মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশে মিমের ঝড় বইছে।
কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরাও। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন বলছেন তিনি দেবতাদের ঈশ্বর, একজন নেতা বলেছেন ভগবান জগন্নাথ তার ভক্ত। তিনি যদি ভগবান হন তাহলে ভগবানের রাজনীতি করা উচিত নয়। আমরা একটি মন্দির তৈরি করব, সেখানে পুজো করব। তিনি যদি চান তবে আমরা তাকে ধোকলাও দেব। 1991 সালের 11ই ডিসেম্বরে তোলা এই ছবিটি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেদিন কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে একতা যাত্রা শুরু করেছিল বিজেপি। ছবিতে থাকা মুরলী মনোহর যোশী আর রাজনীতির বৃত্তে নেই, তবে রয়ে গিয়েছেন দুই নরেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা আলোচনায় আসবো, তার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। শওকত মোল্লা নির্বাচনের দিন অর্থাৎ 1 জুন নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগাম পরানো হচ্ছে শওকত মোল্লাকে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুতপা সেন, বিস্তারিত জানবো। সুতপা, দেখো মন্ত্রীরা, বিজেপির তরফ থেকে কয়েকজনের নাম করে অভিযোগ করা হয়েছিল এবং বলা হয়েছিল এদেরকে যেন রেস্ট্রিক্ট করা হয়। তার মধ্যে শওকত মোল্লা ছিলেন এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে যে ক্যান্ডিডেট বা তার এজেন্ট ছাড়া কেউই কিন্তু লোকসভা কেন্দ্রের সর্বত্র ঘুরে বেড়াতে পারবেন না এবং বিশেষ করে কোনো এমএলএ যদি থাকেন তাকে তার কনস্টিটিউয়েন্সির মধ্যেই থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু আরো একবার সতর্ক করা হলো শওকত মোল্লাকে এবং পরিষ্কারভাবে তাকে মনে করিয়ে দেওয়া হলো যে তিনি তার বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও বেরোতে পারবেন না। অর্থাৎ ভোটের দিন শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন শওকত মোল্লা। কমিশনের নির্দেশে তিনি আর কোথাও লোকসভা কেন্দ্রের আর কোথাও যেতে পারবেন না। সুতপা, এখানে আমার তোমার কাছে প্রশ্ন যে আমরা দেখেছি গত কয়েক বছরে বারংবার শওকত মোল্লার সম্পর্কে বিরোধীরা, বিজেপি সহ বিরোধীরা তারা সরব হয়েছেন এবং আমরা যদি দেখি 2020 ডিসেম্বরে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাতে সেখানেও বিজেপি এই শওকত মোল্লাদের দিকে নিশানা করেছিল। এইরকম একজন চরিত্র, তার এই রেস্ট্রিকশন, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি যেটা মনে করছে যে শওকত মোল্লা তিনি প্রভাবিত করতে পারেন, শুধু তাই নয় ভোটের দিন তিনি গন্ডগোল করতে পারেন, কোথাও বুথ জ্যাম, রিগিং এর মতো ঘটনায় তিনি লিড করতে পারেন এবং এই উদ্দেশ্যগুলো এইগুলোই কিন্তু, এই বক্তব্যগুলোই কিন্তু বিজেপির অভিযোগের তরফে দেয়া হয়েছে এবং বলা হয়েছে তার ফলে শওকত মোল্লাকে রেস্ট্রিক্ট করা প্রয়োজন এবং কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু ফার্দার নির্দেশ দিল কমিশন, কারণ শওকত মোল্লাকে মনে করিয়ে দেওয়া হলো কমিশনের তরফ থেকে যে তিনি তার এলাকার বাইরে ওই দিন বেরোতে পারবেন না। অর্থাৎ পরিষ্কারভাবেই যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে বা তারা যে আশঙ্কা করছেন সেই আশঙ্কার ভিত্তিতেই কিন্তু কমিশন এই সিদ্ধান্তের কথা শওকত মোল্লাকে জানিয়ে দিল। সুতপা, ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নিয়ে নেব প্রদীপ্তর কাছ থেকে শওকত মোল্লা। না, এটা দেখেছি আমরা আমাদের যখন ওই নিশীথ পারামানিক ওখানে হচ্ছিল তখন দিনহাটার মধ্যে আমাদের নেতাকে আটকে রাখার একটা প্রয়াস হয়েছিল, ফলে সেটা তার মতন হচ্ছে। নির্বাচন কমিশন আমাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো করবে, এটা খুব স্বাভাবিক, অসুবিধা নেই। শওকত মোল্লা তো ওখানে প্রার্থী নয়, ওখানে প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং ওখানে বিজেপি 1.5 মাস পরে না 2 মাস পরে প্রার্থী দিতে পেরেছে, ফলে ওদের সমস্যা আছে। ওরা যে কোনোভাবে হোক মিডিয়া হাইফ করে এখন যাদবপুরের না, আচ্ছা যাদবপুরে, ঠিক আছে, তাহলে আমার ভুলটাকে আমি রেকটিফাই করে নিচ্ছি। তাহলে যেখানেই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে বিজেপি কোনোভাবে এমন একটা জায়গা তৈরি করতে চাইছে যাতে ইলেকশন মেশিনারি এবং অন্যান্য সমস্ত কিছুতে আমাদের একটা ওই ক্লোজ ডোর করে দেওয়ার ব্যবস্থাপনা, এর বাইরে ওদের কিছু নেই। এবং শওকত মোল্লার বিরুদ্ধে যদি থাকতো তাহলে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই পারতো, কেন করলো না? তাহলে আজ কোন অভিযোগটা দেখিয়েছে? আচ্ছা দেখুন, শওকত মোল্লা সম্বন্ধে মমতা ব্যানার্জি নিজে একটি প্রশাসনিক সভা থেকে বলেছিলেন যে জীবনতলায় তো বোম মারামারি করিস তোরা, উনি নিজে বলেছিলেন, বিজেপি বলেনি। তো মুখ্যমন্ত্রী যার সম্বন্ধে এই সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি বোম বাঁধেন, তাকে ক্লোজ করা হবে না তো কি করা হবে বলুন তো? তাকে ছেড়ে রাখা হবে যাতে তিনি চারিদিকে বোমা বিলিয়ে বেড়ান? না, এখানেই তো প্রদীপ্তর বক্তব্য যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়নি কেন, সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে কেন করেনি। আমরা তো চাইছিলাম এখন নয়, আরও আগে অ্যারেস্ট করা দরকার ছিল। শওকত মোল্লার মতো এলিমেন্টদের আরও আগে অ্যারেস্ট করা ছিল, শুধু শওকত মোল্লা না, ফলতায় জাহাঙ্গীর খান, এই যে পুরো মুঘল সাম্রাজ্য মমতা ব্যানার্জি বানিয়ে রেখেছেন, যে মুঘল সাম্রাজ্য ওনার সাম্রাজ্যকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আগে অ্যারেস্ট করা দরকার। আপনারা বানিয়ে রেখেছেন শাহজাহান, জাহাঙ্গীর, আগে আমরা পড়তাম বাবা হলো আমার জ্বর শাড়িতে ঔষধে, আর এখন দেখছি শাহজাহান, জাহাঙ্গীর তারা সব আপনাদের নবরত্ন সভা খচিত করে বসে আছেন। সংক্ষেপে মানে জাহাঙ্গীররা বদমাইশি করবে আর অভিষেক ব্যানার্জিরা ক্ষীর খাবে। মানে জাহাঙ্গীরকে দেখুন না, 50টা সিকিউরিটি নিয়ে ঘোরে। যাই হোক,
আমি বলবো যে শওকত মোল্লা এইবারের পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে খারাপ যেটা, শওকত মোল্লা ভাড়া করে লোক নিয়ে এলো, সেই লোক মারামারিতে মারা গেল। তার বাড়ির লোক বলছে যে পশ্চিমবাংলার এত করুণ অবস্থা যে মাত্র 700 টাকার জন্য তৃণমূলের হয়ে মারামারি করতে এসেছিল, মাত্র 700 টাকার জন্য। শওকত মোল্লাকে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত ছিল। এটা সব সেটিং আছে। জেপি নাড্ডার গাড়িতে ওপেদি মনে করে দিলে জেপি নাড্ডার গাড়িতে শওকত মোল্লার নেতৃত্বে যখন ঢিল ছোড়া হলো, কোনো ব্যবস্থা নেওয়া হয়। সেটিং আছে আপনারা তাহলে আমি তো আপনার সামনে বলিনি, আমি তো বলিনি। চিরকাল আপনি উত্তরটা দেবেন যে 2টো সিট জিতেছিলেন মনে আছে পশ্চিমবাংলায় তৃণমূলের সমর্থনে? মনে আছে? মনে আছে তৃণমূলের সমর্থনে প্রার্থী হয়েছিলেন তো? বর্তমানে প্রার্থী হয়েছিলেন তো? পুরোহিত ডেপুটি মেয়র ছিলেন। বর্তমানে আছি তো, বর্তমানে আছি, কিন্তু অতীতটা ভুললে চলবে না। বিজেপির টাকা কংগ্রেসের হাত কেটে কংগ্রেসের গলা। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, দেখো, শওকত মোল্লা হোক, জাহাঙ্গীর হোক, এরা ছাড়া তৃণমূল ভোট করতে পারবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু আজকে ইসিআই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, আমি সর্বতভাবে এটাকে সমর্থন করি। আমার ছোট ভাই কিছুদিন আগে পর্যন্ত যুব কংগ্রেস করতো, এখন বিজেপিতে গেছে। ও যখন টিটাগড়ে ঘুরছিল না, ও কিন্তু বিধায়ক, সাংসদ, কাউন্সিলর না। ওর যখন গাড়িটা ভাঙা হয়েছিল, আইনটা সবার জন্য সমান। আমরা সবাই রাজনীতিটা করি। সমস্যাটা হচ্ছে একমাত্র ইলেকশন এজেন্ট, চিফ ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেট ছাড়া কেউ ঘুরতে পারবে না, সেটা যে কেউ হোক না কেন। দুর্ভাগ্যবশত আমরা নিজেরা আইনটা ভাঙাটাকে নিয়মে পরিণত করে ফেলছি এবং তারপর ভিকটিম কার্ড খেলি। আমি এই প্রসঙ্গে আলোচনায় অবশ্যই আসবো পরবর্তীকালে। এই সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের রিয়াকশন সেগুলো নেব। আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, প্রধানমন্ত্রী তিনি ধ্যানে বসতে চলেছেন কন্যাকুমারীর বিবেকানন্দর রকে, যেটা নিয়ে বিরোধীরা তারা ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন ক্যামেরা নিয়ে ধ্যান। জয়রাম রমেশরা তারা অভিযোগ করছেন যে কোনোভাবেই যেন ধ্যানের ছবি সেটা সম্প্রচার করা না হয়, কারণ সেটা নাকি নির্বাচনী আচরণবিধির এগেনস্টে। আমি প্রদীপ্তর কাছে এই প্রসঙ্গে আসবো। প্রদীপ্ত, দেখুন, ধ্যান উনি করতেই পারেন। এখন মানে মেডিটেশন না মিডিয়ার অ্যাটেনশন, এইটা হচ্ছে বড় কথা। উনি মেডিটেশনের থেকেও মিডিয়া অ্যাটেনশন বেশি চাইছেন। তার মুদ্রা কারণ উনি যদি বিবেকানন্দের আদর্শটাই দেখার চেষ্টা করতেন, তাহলে ওই জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, এটা ভাবতেন। সব থেকে বড় কথা, ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি তো বড়। উনি প্রেমের শক্তি দেখাতে পারতেন। আজকে এই যে দেখছেন, কিছুক্ষণ আগেই আমাদের এখানে বিজেপির প্রতিনিধি ভাই দীপ্তাস্য পরিষ্কার বলছে যে মোঘল, মুসলিম, ওই যে ঘৃণা, এই যে ঘৃণা, এই ঘৃণা, এই সাম্প্রদায়িকতা, এই জায়গাটায় মিঠুন চক্রবর্তী সহদর্শী। মিঠুন চক্রবর্তীর ওই খবর দেখি না, খবর রাখি না, খবর তৈরি করি, এই জায়গাটা। কিছুক্ষণ আগে যেমন বলছিল মিঠুন চক্রবর্তীর কথা কিন্তু বলতে ভুলে গেল, টাকা ফেরত দেওয়ার টাকা ফেরত দেওয়ার কনটেক্সটে ও মিঠুন চক্রবর্তীর কথা হাত দেখতে এক সেকেন্ড। আমার দীপ্তাশ্বর কাছে এখানেই প্রশ্ন। দীপ্তাশ্ব, বিরোধীরা বলছেন যে এই গোটাটা আসলে প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও প্রচারে থাকার একটা প্রয়াস। না দেখুন, এটা তো এই প্রথমবার নন। আমরা যেমন দেখি দিওয়ালির সময় উনি প্রতিবার আর্মির কোনো ক্যাম্পে যান। 19 সালের ভোটের পরে উনি কেদারনাথে গেছিলেন ধ্যান করতে। তো এটা উনি এই জিনিসগুলো ভালোবাসেন, এগুলোই বিশ্বাস রাখেন এবং কোনোভাবে উনি সেটা থেকে শক্তি সঞ্চয় করেন। তো সেই জন্যই উনি যান। এবার আমরা তো এখানে দেখেছি মমতা ব্যানার্জি, তিনি তো ইফতার করতে গেলেও ক্যামেরা নিয়ে যান। তখন কেন ক্যামেরা নিয়ে যান? তখন কেন লুকিয়ে যান না? বা তখন ক্যামেরাকে কেন বাইরে থাকতে বলেন না? আর দেখুন, আজকে আমাদের তো বাঙালি হিসেবে গর্বিত হওয়া উচিত যে মোদিজি কোথায় যাচ্ছেন? বিবেকানন্দ রকে, বিবেকানন্দের পাদদেশে বসে তিনি প্রার্থনা করছেন। এর আগে তিনি কোথায় এলেন? দুদিন আগে সারদা মায়ের বাড়িতে, তারপরে মালা দিলেন নেতাজির মূর্তিতে এবং বিবেকানন্দের মূর্তিতে। আমাদের গর্বিত হওয়া উচিত সেই জায়গায় তা না করে। এবং কন্যাকুমারী কি কোনো সেই বিবেকানন্দই তো বামপন্থী আদর্শের বলো, তোমার রাজ্য সভাপতি সেই বিবেকানন্দই তো বলে বামপন্থী আদর্শের লোক, এবং সেইখানে নেগেটিভ কথাবার্তা বলে। আমি তো শোনাচ্ছি, বলো সুকান্ত মজুমদারের কথা বলো। সুকান্ত মজুমদার যখন বলছে বামপন্থী আদর্শে বিবেকানন্দের কথা, কন্যাকুমারী কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের নয়, কন্যাকুমারী ভারতবর্ষের। তিনি যখন সেখানে গিয়ে তখন সেটা তিনি 140 কোটি ভারতবাসীর জন্য বসছেন এবং কোন কোন নেতার মতো তাকে ধ্যান করার জন্য থাইল্যান্ড যেতে নিজেরা ধ্যান করার জন্য থাইল্যান্ড যায়। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্য যেগুলো নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, যার মধ্যে তিনি যেমন বলেছেন যে তিনি কোথাও একটা উপলব্ধি করেন যে পরমাত্মা তাকে নির্দিষ্ট কিছু কাজ
করানোর জন্য তাকে পাঠিয়েছেন এবং সেই কাজগুলো তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন এবং তার এই ধ্যানে বসা এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যে বক্তব্য তিনি কটাক্ষ করছেন, তিনি বলছেন যে তার তো রাজনীতিতে থাকার কথা না, যদি পরমাত্মা তাকে পাঠিয়ে থাকেন তাহলে তার নামে মন্দির করবেন এবং তিনি যদি চান তাহলে ধোকলা প্রসাদও দিতে পারবেন। আচ্ছা, দীপ্তাশ্বকে একটা কথা বলে রাখি, নরেন্দ্র দত্তের উত্তরাধিকারী এই বাঙালিদের নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে অহংকার করার জায়গা নেই। আমরা এমনি অহংকার করি। তাহলে থাইল্যান্ডে গিয়ে রাহুল গান্ধীর ধ্যান করা নিয়ে অহংকার করব? আমরা অন্তত বাক স্বাধীনতাটাকে আমরা অন্তত একটু রক্ষা করি। জিজ্ঞেস করলাম। আচ্ছা, দুই হচ্ছে যে নরেন্দ্র মোদী নিজেকে স্বয়ম্ভু বলেছেন। নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর পরিচিতি একমাত্র সিনেমার পরে হয় এটা বলেছেন। নরেন্দ্র মোদী এই 2.5 মাসে পঞ্চময় আক্রান্ত হয়েছে না, আমি মদমোহ মাৎসর্য বলছি না, উনি মুসলিম লীগ, মোগল, মাদ্রাসা, মুজরা এবং মঙ্গলসূত্র বলেছেন। এতগুলো পড়ার পর একটু তো মেডিটেশন না করলে ওনারও তো অন্তরাত্মা আছে, পাপ স্খলন তো করতে হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। একটু আগে শুভময়দা একটা ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছিল, বক ধার্মিক। বাংলা ভাষা না অত্যন্ত মিষ্টি, ওই যে বললাম বাংলা ভাষার অহংকার। বক ধার্মিক বলো বা বিড়াল তপস্বী বলো, সব তপস্বী কিন্তু তপস্বী হয় না, সেটা আমরা দেখি। যার বারে বারে গোত্র পাল্টে যায় সে তাহলে কি হয়? আসলে একটা নির্বাচনের আগে শুনলাম উনি নিজেই বললেন আমি ফকির, তারপর বললেন চৌকিদার, এই নির্বাচনে হয়ে গেছেন ভগবান। আমি বলছি ওটা হিন্দি গান ছিল না, তু খিচ মেরি ফটো, তু খিচ মেরি ফটো, তু খিচ মেরি ফটো। মমতা এরকম করেন, মোদি এরকম। দেখবেন আপনাদের বনশক্তিতে আমি কথাটা বলি, ইনস্টলমেন্টে ডিস্টার্ব করো কেন? ইনস্টলমেন্টে ডিস্টার্ব করো কেন? আচ্ছা, তাহলে লাগাতার করব কি অসুবিধা? না প্লিজ বলতে দাও, দীপ্তাশ্ব বলতে দাও। বলো, সচ বহুত করওয়া হতা হয়। আমাদের কথা হচ্ছে, আপনি মৌপিয়াদি আপনি কোনোদিন দেখেননি জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে, বা আপনি দেখেননি বুদ্ধদেব ভট্টাচার্যকে দুর্গা প্রতিমার চোখ আঁকতে। বামপন্থী মুখ্যমন্ত্রীদের কোনোদিন হিন্দুও সাজতে হয়নি, মুসলমানও সাজতে হয়নি। আসলে আমরা যেসব দেখছি, আসলে বিজেপি কি চায়? হিন্দুদের ভোট, তৃণমূল কি চায়? মুসলমানের ভোট। ঈদের নামাজ থেকেই বিজেপিকে গালাগাল দিতে হবে কেন? আমরা তো বলছি সরকারি অনুষ্ঠান ব্যাকে ব্যবহার করে ঈদের নামাজ থেকে মমতা ব্যানার্জি গালাগাল দেন, আর নরেন্দ্র মোদী 6.5 মিনিট শুয়ে থেকে তিনি হিন্দু ধর্ম যাপন করেন, রাম মন্দিরের উদ্বোধন করেন। আসলে রাম মন্দিরে চিড়ে ভিজছে না, সেই কারণে উনি দেখবেন যত নির্বাচন এগিয়ে আসছে তত হচ্ছে বামপন্থীদের, কংগ্রেসকে হচ্ছে আক্রমণ করছেন। কে বলছে মঙ্গলসূত্র কেড়ে নেবে, কে বলছেন মুঘল, কে মুসলমানদের গালাগাল দিচ্ছেন। কি বলছেন শুনেছেন? ইন্ডি জামাত। আচ্ছা, জামাতের হয়ে কারা কাজ করছিল বেরোলো শ্রীনগরে? কারা? আরএসএস এর এজেন্টরা। ধরা পড়লো কারা? আরএসএস এর এজেন্টরা। আমাদের কথা হচ্ছে ধর্মের নামে আসলে লড়াই হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের লড়াই। আমি শুভময়দার কাছে আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, প্রধানমন্ত্রীর এই ধ্যানে বসা, তাই নিয়ে বিরোধীদের কটাক্ষ এবং প্রধানমন্ত্রীর মন্তব্য তুলে বিরোধীরা যেভাবে নিশানা করছেন, পরমাত্মা মন্তব্য যেভাবে কাউন্টার করছেন, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, সত্য সন্ধানে তো ধ্যানের একটা প্রয়োজন আছে এবং এটি একটি দার্শনিক ব্যাপার। তবে আমাদের রাজনীতি যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে ধ্যানে গিয়েও সত্য খুঁজে পাওয়া যায় না। যেমন একটু আগেই আমরা শওকত মোল্লা, যিনি কিনা ক্যানিং পূর্বের লোক, তার এতই ক্ষমতা বেড়েছে, তাকে কখনো নিয়ে ফেললাম ডায়মন্ড হারবার লোকসভায়, কখনো নিয়ে ফেললাম যাদবপুরে, গুলিয়ে ফেললাম যাদবপুর লোকসভা। আসলে জয়নগর লোকসভার মধ্যে ক্যানিং। আপনার অডিওটা স্পষ্ট আসছে না। এক সেকেন্ড অভিষেক, এক সেকেন্ড বলতে দাও, উনি বাইরে আছেন। হ্যাঁ, মূল বক্তব্য হচ্ছে যে এই যে ধ্যানের বিষয়গুলি আসছে, আপনার মাঝের বক্তব্যটা শোনা গেল না শুভময়দা। হ্যাঁ, একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস শওকত মোল্লার ক্ষেত্রে যেটা গুলিয়ে গেছে, তিনি কিন্তু ক্যানিং পূর্বের এবং তিনি কোনোভাবেই যাদবপুরের অথবা ডায়মন্ড হারবারের নন, তিনি কিন্তু জয়নগর লোকসভার কেন্দ্রের মধ্যে। এবং এই প্রসঙ্গে যেটা বলতে হয় যে এই যে ধ্যানের প্রসঙ্গে যদি আমরা একটুখানি আসি, এখানে যে ধ্যান, ভগবানের যে সেবা, মানুষের জন্ম মৃত্যু, এগুলোর মধ্যে কোথাও কোথাও একটু জীবন বিজ্ঞান থাকে, কোথাও কোথাও আবার দর্শনও থাকে। ফলে কে কিভাবে জন্মেছেন, কে কিভাবে ধ্যান করবেন, তিনি কোথায় ইচ্ছা হয়েছিলেন মনের মাঝারে, সেটা আমরা জানি না। তবে একটি মানুষের ধ্যান দেখে যদি সারা ভারতের বিভিন্ন বিরোধী দল মনে করে যে তাতেই ভোটটা ঘুরে যাবে, আমি বলবো ভারতের গণতন্ত্র অতটা দুর্বল নয়। এবং আমার মনে হয় ধ্যান অথবা না ধ্যান যাই হোক না কেন, রুটি কাপড়া মোকান বিক্রি সড়ক পানি, এগুলো দিয়েই ভারতবর্ষের রাজনীতি নির্ধারিত হবে, ধ্যান দিয়ে নয়। না, এবং ধ্যানের যে কত শক্তি সে তো বিরোধীরাই প্রমাণ করে দিচ্ছে, তাদের আর অন্য কোনো কিছু আমি আসলে একটু শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন একটু শোনাবো।
ভীষণ হিংসা, পরশ্রীকাতরতা। মমতা ব্যানার্জির একটা মারাত্মক রিপু কাজ করে, আমার সঙ্গেও করতেন, হিংসা রিপু। এই হিংসা রিপু ওনার পতনের সবচেয়ে বড় কারণ। ওই জন্য পশ্চিমবাংলায় আলাদা পতাকা, আলাদা পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, সংবিধান মানেন না, হাইকোর্টের ওবিসি নিয়ে রায় এলে বলেন মানব না। এই যে অহংবোধ, এইটা হিংসা রিপু সক্রিয় হয় বলে। তাই নরেন্দ্র মোদীজির ত্যাগ, তিতিক্ষা, সংযমব্রত, কৃচ্ছ সাধন, এটা উনি করতে পারেন না, ল্যাভিশ লাইফ লিভ করেন, তাই হিংসা থেকে এগুলো করছেন। খুব সংক্ষেপে প্রদীপ্ত। না না, ল্যাভিশ লাইফ লিড করেন কিনা সেটা ওনার প্রাক্তন প্রধানমন্ত্রী আমার দেশে তিনি এসে বলে গিয়েছিলেন, বাজপেয়ীজির কথাটা শুনে নেবেন। মুশকিল হচ্ছে যে আমাদের তোমার তো জানা আছে, তোমার জানা আছে, মুশকিল হচ্ছে কে ল্যাভিশ লাইফ লিড করে, কার 4টে হোটেল আছে, কার ট্রলার আছে, কার সম্পত্তি আছে, হিংসা সেটা সে জানে। মুশকিলটা হচ্ছে এরা রাজনীতি করে কামাতে এসেছে, মমতা দি সাধারণ মুড়িকে, সাধারণ শোষাকে দিন কাটাতে পারেন, ফলে এইভাবে লাভ নেই বলে ঠিক আছে, সেগুলো তো জানা যাচ্ছে জয়সাকে দেখে। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট প্রদীপ্ত তুলেছে, মেডিটেশন না মিডিয়া অ্যাটেনশন। এটা মিডিয়া অ্যাটেনশন, ধ্যানের যে কত বড় শক্তি সেটা দেখা যাচ্ছে তো, ধ্যানের শক্তি তো সবথেকে বড় দেখা যাচ্ছে না যে মিডিয়ার অ্যাটেনশনটা কেন না, ধ্যানে অন্য ভক্তরা ফ্যান হতে পারে, একটা বড় ইস্যু আছে যে ওবিসি যে বাতিল হয়েছে, শিক্ষিত মানুষরা হবে না, শিক্ষিত মানুষরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি ওবিসি এবার এই যে ঘৃণার কথা চাকরি দিচ্ছিল, সবথেকে 10 সেকেন্ডে কৌস্তবের কাছে যাও, আসবো 10 সেকেন্ডে কৌস্তবের কাছে আসবো। আমার ছোটবেলার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু অঙ্কে 5 পেয়েছে, ওর বাবা খুব প্যাঁদাচ্ছিল, তো আমি বললাম কাকু মারছেন কেন, বলছে ওকে জিজ্ঞেস করেছি তুই অঙ্কে 5 কেন পেয়েছিস, বলছে আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে 1 পেয়েছে, দেখবেন তৃণমূল বিজেপি, টিভি খুলুন, এ বলবে হাতরাস, এ বলবে হাসখালি, এ বলবে আকামদনি, এ বলবে উন্নয়ন, এ বলবে ব্যাপম, এ বলবে তেহলকা, এ বলবে তুই চল, বলবে তুই চল, ভালোই চল, ভালোই চল, ভালোই চল, ভালোই চল, একই রকম তৃণমূল মরিচটা কোথায়, এই মরিচটা কোথায় হিসাবটা আমি ঠিক বুঝলাম না। যে লোক 10 লাখ স্যুট পরতে পারে সেটা কিভাবে কৃত্য সাধনা করতে পারে, যে এমন একটা মাশরুম খাই বলে আমরা শুনেছি, যে মাশরুম আমি তুমি পাবো না, যার এমনই ফটো থাইল্যান্ডে গিয়ে ধ্যান করতে হবে, না বিপাশনা করতে হবে, থাইল্যান্ডে গিয়ে ধ্যান করতে হবে। আপনি বলছেন পলিটিক্যাল সায়েন্সে এমএ আপনি হতে পারেন, পলিটিক্যাল সায়েন্সে থাইল্যান্ডে গিয়ে করতে হবে বিশেষ প্রকার ধ্যান, প্রধানমন্ত্রী আমাদের সময় এখানেই শেষ করতে হবে। সত্যি কি প্রচার পর্বের শেষে প্রচার টানার কৌশল নাকি এই ধ্যান আসলে তিতিক্ষা, এ নিয়ে অনেক এয়ার টাইম ইতিমধ্যেই খরচ হতে শুরু করেছে, বিরোধীরা তারা কটাক্ষে বিদ্ধ করছেন। সত্যি কি এই ধ্যান কোনোভাবে শেষ দফার নির্বাচনে প্রভাব ফেলতে পারে? এই সমস্ত প্রশ্নগুলো ভীষণ রকমভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। আপনার রায় এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি পেজ 1 নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।